পৌরাণিক কাহিনী মতে যখন মহাভারতের যুদ্ধ হয়েছিল তখন শ্রীকৃষ্ণ ভীষ্ম পিতামহকে মারার জন্য তিনি রথের চাকা হাতে তুলেছিলেন। তখন অর্জুন শ্রীকৃষ্ণের পায়ে ধরে বলেছিলেন, প্রভু, আপনি প্রতিজ্ঞা করেছিলেন এই মহাভারতের যুদ্ধে আপনি কেবল সারথি হবেন, কিন্তু অস্ত্র তুলবেন না। শ্রীকৃষ্ণ তখন ভীষ্ম পিতামহকে না মেরে সেই রথের চাকাটি কুরুক্ষেত্রের মাঠ থেকে ছুঁড়ে ফেলে দেন। সেই রথের চাকাটি এসে পড়ে এই বীরভূম জেলায়। সেখান থেকে এই জায়গার নাম হয় একচক্র, যা একটি পুণ্যধামে পরিণত। একচক্রধাম কিভাবে আসবেন, কি কি দর্শনীয় স্থান আছে এখানে, একচক্রধাম অথবা বীরচন্দ্রপুরের ইতিহাস, সমস্ত খুঁটিনাটি তথ্য থাকছে এই ভিডিওটিতে। এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান বা গর্ভাবাস। এখানেই জন্মগ্রহণ করেছিলেন নিত্যানন্দ মহাপ্রভু। 1473 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি শুক্ল ত্রয়োদশীর শুভ তিথিতে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় একচক্র গ্রামে আবির্ভূত হন নিত্যানন্দ মহাপ্রভু। তার পিতার নাম হারাই পণ্ডিত এবং মাতার নাম পদ্মাবতী। নিত্যানন্দ মহাপ্রভু আর কেউ নন, তিনি স্বয়ং ভগবান বলরাম। তিনি ঐশ্বরিক অমৃত ও সীমাহীন করুণার সাগর। গৌর গণদেশা দীপিকার মতে হারাই পণ্ডিত ছিলেন রাজা দশরথ ও বাসুদেবের সম্মিলিত প্রকাশ এবং তার মাতা পদ্মাবতী ছিলেন রোহিণী ও সুমিত্রার প্রকাশ। নিত্যানন্দ প্রভু বৈষ্ণব ভাষায় নিতাই নামেও পরিচিত। তিনি ছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান ও অন্তরঙ্গ সঙ্গী। তাদের দুজনকে একসঙ্গে গৌর নিতাই নামেও ডাকা হয়। নিত্যানন্দ প্রভু বৈষ্ণবীয় পঞ্চতত্ত্বের একজন। বৈষ্ণব ভজন গাওয়ার জন্য তার নিষ্ঠা এবং দুর্দান্ত প্রতিভা ছোটবেলা থেকেই প্রকাশ পেয়েছিল। তিনি ছোটবেলায় অন্যান্য ছেলেদের সাথে রামের কাহিনী বলতেন এবং রামলীলার পুনর্নির্মাণে রামের ছোট ভাই লক্ষ্মণের ভূমিকা পালন করতেন। লক্ষ্মীপতি তীর্থ নামে এক সন্ন্যাসী নিতাইয়ের বাড়ি আসেন। নিতাইয়ের বাবা খুব আপ্যায়ন করেন এবং সন্ন্যাসীকে বলেন উপহার হিসাবে সন্ন্যাসী যা চাইবে তা তিনি দেবেন। লক্ষ্মীপতি জবাবে বলেছিলেন যে তীর্থস্থানে যাতায়াত করতে তার কারোর সহায়তার প্রয়োজন এবং নিতাই এই কাজে উপযুক্ত হবেন। এ কথা শুনে হারাই পণ্ডিত দুঃখ পেয়েছিলেন, তবে তিনি রাজি হয়েছিলেন। 12 বছর বয়সে নিতাই গৃহত্যাগ করেন। এভাবেই নিতাইয়ের আধ্যাত্মিক যাত্রা শুরু হয়। তিনি অবধূত সম্প্রদায়ের সন্ন্যাসী হন। এছাড়া লক্ষ্মীপতি তীর্থের বিখ্যাত শিষ্য মাধবেন্দ্র পুরী অদ্বৈত আচার্য এবং চৈতন্য মহাপ্রভুর আধ্যাত্মিক গুরু ঈশ্বর পুরীর সাথে পরিচয় হয়। নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে সাক্ষাৎ হওয়ার পর দুজনে মিলে কৃষ্ণ নাম হরিনাম প্রচার করেন। আজকের প্রচলিত গৌড়ীয় বৈষ্ণব মত মূলত তারই প্রচারিত। তিনি সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে বৈষ্ণব মতকে জনপ্রিয় করে তোলেন। তিনি ও তার সহচর দ্বাদশ গোপাল কৃষ্ণ নামে সবাইকে মাতোয়ারা করে তোলেন। নিজের শিষ্য বৃন্দাবন দাসকে তিনি চৈতন্য ভাগবত রচনা করতে অনুপ্রেরণা দিয়েছিলেন। মহাপ্রভুর নির্দেশে সংসারে কৃষ্ণ নাম প্রচার করার জন্য 1519 সালে বর্ধমান জেলার সূর্যদাস সরখেলের 2 কন্যা বসুধা জাহ্নবী দেবীকে বিয়ে করেন নিত্যানন্দ মহাপ্রভু। তারপর কুঞ্জবটি, বর্তমানে যা খরদহ, সেখানেই সংসার করেছিলেন। বসুধার গর্ভে একটি কন্যা গঙ্গা এবং একটি পুত্র সন্তান বীরভদ্র গোস্বামীর জন্ম হয়। জাহ্নবী দেবীর কোনো সন্তান না হওয়ায় তিনি বংশীবদনের পুত্র দত্তক নেন। এখন আপনারা যে স্থানটি দেখছেন এটি পাণ্ডবতলা নামে পরিচিত। আদি পর্বে মহাভারতে বর্ণিত আছে এই স্থানটির নাম। এই একচক্র গ্রামেই মাতা কুন্তী ও তার 5 পুত্রকে নিয়ে বসবাস করেছিলেন। এই স্থানের কিছুটা দূরেই ভীম বক রাক্ষস নামে এক রাক্ষসকে বধ করেছিলেন। এই স্থানে যে হরিনাম মহামন্ত্রটি জপ করে
তাকে ভগবান মুক্ত করেন। এর পাশেই ট্রাস্টের একটি স্কুল আছে, যেখানে গরিব বাচ্চারা পড়াশোনা করে। আপনারা চাইলে সেখানে কিছু মুক্ত হস্তে দান করতে পারেন। যে পুকুরটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটি জানুকুণ্ডু বা হাঁটুগাড়া নামে পরিচিত। নিত্যানন্দ প্রভুর মাতা বৃদ্ধ বয়সে নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন তিনি গঙ্গাসাগর তীর্থে যেতে চান, কিন্তু বয়সকালীন সমস্যা আর যাতায়াতের সমস্যার কারণে নিত্যানন্দ প্রভু এই পুকুরেই সপ্ত সাগর আর সপ্ত নদী আহ্বান করে এনেছিলেন এবং এই পুকুরেই তার মাতা পিতাকে স্নান করিয়েছিলেন। তাই এই কুণ্ডে সর্বতীর্থ বিরাজমান। সমস্ত ভ্রমণার্থীরা এই কুণ্ডটি দর্শন করুন এবং এই পবিত্র জল স্পর্শ করে নিতাই কৃপা পান। এই কুণ্ডের পাশেই আছে গৌড়ীয় মঠ। সেখানে নিত্যানন্দ মহাপ্রভুর খুব সুন্দর বিগ্রহ আছে। এই হলো একচক্রধামের ইস্কন মন্দির। এখানেই রথের চাকা পড়েছিল। বীরচন্দ্রপুর বা একচক্রধামের ইস্কন মন্দিরটি খুবই সুন্দর, যা শিল প্রভুপাদের কৃপায় 2016 সালে ফেব্রুয়ারি মাসে তৈরি করে সমস্ত ভক্তবৃন্দদের জন্য ইস্কন মন্দিরটি খুলে দেওয়া হয়। সর্বপ্রথম ইস্কন মন্দিরটির সম্মুখে শ্রীকৃষ্ণের নারায়ণ রূপের বিগ্রহ বিদ্যমান। তারপর সিঁড়ি দিয়ে কিছুটা উপরে গেলে দেখা যাবে সেই কুরুক্ষেত্রের যুদ্ধের চিত্রপট। আরেকটু উপরে গেলে একটি বড় হলঘর আছে, যার একদিকে রয়েছে শিল প্রভুপাদের বিগ্রহ আর অপর দিকে রয়েছে রাধারানী এবং গোপীনাথের সুন্দর বিগ্রহ, আর রয়েছে গৌরাঙ্গ এবং নিত্যানন্দ মহাপ্রভুর অপূর্ব বিগ্রহ। সকাল 7টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মন্দিরের সৌন্দর্য এবং মনোরম পরিবেশ মুগ্ধ করবেই যে কোনো দর্শনার্থীকে। অনেকের হয়তো অজানা এই ইস্কন মন্দিরে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, যার ভাড়া 600 থেকে 1800 টাকা পর্যন্ত। এখন আপনারা যে মন্দিরটি দেখছেন, এটি জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরের একটি কাহিনী আছে। নিত্যানন্দ প্রভুর মাতা পদ্মাবতী একসময় অসুস্থ হয়ে পড়েন এবং তিনি নিত্যানন্দ প্রভুকে বলেন জগন্নাথ দেবের দর্শন করবেন, কিন্তু পদ্মাবতী দেবী অসুস্থ থাকার কারণে পুরীর জগন্নাথ দেবের দর্শন করাতে পারেননি নিত্যানন্দ প্রভু। তাই তিনি যোগমায়াকে যোগ বলে এখানে জগন্নাথ দেবের স্থাপন করান এবং তার মাতাকে দর্শন করান। এই জগন্নাথ মন্দিরটি পুরী জগন্নাথ মন্দিরের মতো একই রকম দেখতে। এই জগন্নাথ মন্দিরের কাছেই রয়েছে বাঁকা রায়ের মন্দির। বিশ্বকর্মা দেবকে আহ্বান করে কৃষ্ণ মূর্তি তৈরি করতে বললেন এবং তিনি তৈরি করে দিলেন। নিত্যানন্দ প্রভু সেই কৃষ্ণ মূর্তি এখানে প্রতিষ্ঠা করলেন এবং সেবা পুজো করলেন। তারপর এই কৃষ্ণ বিগ্রহের মধ্যে তিনি বিলীন হয়ে গেলেন। সেখান থেকেই নাম হয় বাঁকা রায়। পুরীর জগন্নাথ মন্দিরের টোটো গোপীনাথে মহাপ্রভু বিলীন হয়েছিলেন, তাই পুরীর জগন্নাথ আর টোটো গোপীনাথ দর্শন করলে বলা হয় মহাপ্রভুর দর্শন হয়। ঠিক তেমনি এই বাঁকা রায়ের দর্শন করলে নিত্যানন্দ প্রভুর দর্শন হয়। এই একচক্রধামের মন্দিরের ভেতরের ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। এই একচক্রধামে কিভাবে আসবেন? বীরভূমের তারাপীঠ থেকে 8 থেকে 10 কিলোমিটারের দূরেই অবস্থান একচক্র ধাম বা বীরচন্দ্রপুর। এখানেই রয়েছে সেই নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, হাঁটুগেরা, জানুকুণ্ডু, পাণ্ডবতলা, জগন্নাথ মন্দির, বাঁকা রায়ের মন্দির। বীরভূমের তারাপীঠ থেকে 8 থেকে 10 কিলোমিটারের দূরেই অবস্থান একচক্র বা বীরচন্দ্রপুর। তারাপীঠ মন্দিরের সামনে থেকে 200 বা 300 টাকা দিয়ে টোটো ভাড়া করে খুব সহজেই দর্শন করতে পারেন এই সব স্থানগুলি। এছাড়া রামপুরহাট স্টেশনের বাইরে থেকে টোটো বা অটো ধরে ঘুরে আসতে পারেন এই একচক্র ধাম।
রামপুরহাট স্টেশন থেকে একচক্র ধামের দূরত্ব 20 কিলোমিটার। এখানেই আমাদের একচক্র ধামের বিষয়বস্তু শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।